ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা পলিটির মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেগুলি আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো দেখো প্রশ্নগুলো। তো আমরা যে ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করছি, এই ধরনের প্রশ্নগুলো তুমি পরীক্ষায় একটা প্রশ্ন ইকুয়াল টু 4টে এমসিকিউ তুমি এখান থেকে সলভ করতে পারবে। তা প্রথম প্রশ্নটা আছে, দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ক্যান। অ্যাটর্নি জেনারেল কি কি পারে? অপশন এ বলছে টেক পার্ট ইন দ্য প্রসিডিং অফ লোকসভা। অপশন বি বলছে বি এ মেম্বার অফ এ কমিটি অফ দ্য লোকসভা। অপশন সি বলছে স্পিক ইন দ্য লোকসভা। আর অপশন ডি হচ্ছে ভোট ইন দ্য লোকসভা। মানে কি হলো না, অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 76। ঠিক আছে, অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ কে করেন? আর্টিকেল 76 এর 1, ঠিক আছে, ক্লজ অনুযায়ী অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন প্রেসিডেন্ট বাই দ্য অ্যাডভাইস অফ কাউন্সিল অফ মিনিস্টার। ঠিক আছে, তো এখানে মনে রাখবে প্রেসিডেন্ট নিয়োগ করছে, প্রেসিডেন্ট নিয়োগ করছে। তো অ্যাটর্নি জেনারেল কাজ কি? এই অ্যাটর্নি জেনারেল হচ্ছে চিফ লিগ্যাল অ্যাডভাইজার। চিফ লিগ্যাল অ্যাডভাইজার, ভারত সরকারের প্রধান আইনি পরামর্শদাতা হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। তিনি কি পারেন না, তিনি টেক পার্ট ইন দ্য প্রসিডিং অফ লোকসভা। তিনি লোকসভা এবং রাজ্যসভা, ঠিক আছে, রাজ্যসভাও হবে, তিনি লোকসভা এবং রাজ্যসভার প্রসিডিং এ তিনি অংশগ্রহণ করতে পারেন। 2 নম্বর বলছে বি এ মেম্বার অফ দ্য কমিটি অফ লোকসভা। তিনি লোকসভা এবং রাজ্যসভার যে কোনো কমিটির তিনি সদস্যও হতে পারবেন। ঠিক আছে, লোকসভা রাজ্যসভায় তিনি বক্তৃতাও দিতে পারবেন। ঠিক আছে, কিন্তু কোনোতে তিনি ভোট দিতে পারবেন না, ভোট তিনি দিতে পারবেন না। ঠিক আছে, তাহলে এবিসি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এখানে অপশন 4, ঠিক আছে, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। বুঝা গেল? দেখো পরের প্রশ্ন দেখো। দেখো আমাদের দিশারি কম্পিটিটিভ এক্সামে ডব্লিউবিসিএস, জেনারেল কম্বাইন্ড, এসএসসির সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল, এনটিপিসি, টেট, এসএলএসটির জন্য অ্যাডমিশন চলছে। তো যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক, মানে অ্যাডমিশন অফলাইন এবং অনলাইন দুটোতেই চলছে, যারা নিতে ইচ্ছুক তারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও। পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইলেকট্রাল সিস্টেম ইউজড ইন ইলেকশনস অফ মেম্বার অফ লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ। যে লোকসভার সদস্য, ঠিক আছে, মানে লোকসভার যারা সদস্য হয়, মানে যাদের আমরা এমপি বলি, মেম্বার অফ পার্লামেন্ট, আর হচ্ছে এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, যারা সদস্য হয় তাদের যে ভোটিং পদ্ধতি, সেই ভোটিং পদ্ধতিটা কি বলা হয়? অপশন এ বলছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। আর 2 নম্বর বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনস। অপশন 3 বলছে মিক্সড সিস্টেম। অপশন 4 বলছে পার্টলি ব্লক ভোটিং। দেখো এই যে এমএলএ এবং এমপি, ঠিক আছে, এমএলএ এমপি, এবার এরা কিভাবে নির্বাচিত হয়? জনগণের দ্বারা সরাসরি ভোটের মাধ্যমে। ঠিক আছে, ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম মানে কি? ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম মানে হচ্ছে মোস্ট ভোট ইন দ্য কনস্টিটিউশনস ইন দ্য ডিক্লেয়ার ইলেক্টেড, মানে একটা কনস্টিটিউয়েন্সি এলাকায় সব থেকে বেশি ভোট পেয়ে যিনি নির্বাচিত হন তিনি, সেই সিস্টেমটাই হচ্ছে কি ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম। তাহলে এমএলএ এবং এমপি এরা যারা নির্বাচিত হয়, তারা কারা নির্বাচিত হয়? একটা কনস্টিটিউয়েন্সি এলাকায় সব থেকে যে বেশি ভোট পায় সেই এলাকার এমএলএ অথবা সেই এলাকার এমপি। তাহলে এটাই হচ্ছে কি ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম। আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে কারা নির্বাচিত হয়? এটা হচ্ছে রাজ্যসভার যারা সদস্য হয় এবং প্রেসিডেন্ট। ঠিক আছে, এদের যে সিস্টেম পদ্ধতি সেটা হচ্ছে কি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। দেখো নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন বলছে হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট গেভ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি বা কি আছে না, ডাইরেক্টিভ প্রিন্সিপালস প্রেসিডেন্টস ওভার ফান্ডামেন্টাল রাইটস। মানে যদি ফান্ডামেন্টাল রাইটস এর সাথে ডিপিএসপির কোনো বিরোধ হয়, তাহলে অবশ্যই ডিপিএসপিটা ফান্ডামেন্টাল রাইটস এর উপরে স্বীকৃতি পাবে। এটা কোন অ্যামেন্ডমেন্টে বলা হয়? এটা বলা হয়েছিল 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এ। ঠিক আছে, 42 অ্যামেন্ডমেন্ট 1976 এ এটা বলা হয়েছিল। এছাড়াও ডিপিএসপি তে 39 এ, 43 এ এবং 48 এ, এই আর্টিকেলগুলো 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এ যুক্ত করা হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন আছে দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট ইন দ্য কনটেক্সট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনস। ভারতীয় সংবিধানের মধ্যে কোন স্টেটমেন্টগুলি ঠিক আছে? দেখো বলছে দেয়ার আর 3 মেজর অর্গানস অফ দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, কি কি?
না লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি? তো আমরা সবাই জানি আমাদের সরকারের তিনটে মেন পার্ট আছে, একটা হচ্ছে আইন বিভাগ, একটা শাসন বিভাগ, একটা বিচার বিভাগ। তাহলে এটা ঠিক আছে। বলছে 2 নম্বর বলছে এ সেপারেশনস অফ ফাংশনস রাদার দ্যান পাওয়ার অফ দ্য ফলোড, মানে প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা কি আছে, তাদের ক্ষমতা আছে। তো এটাও ঠিক। ঠিক আছে, প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা ক্ষমতা আছে। আইন বিভাগ আইন প্রণয়ন করবে, বিচার বিভাগ বিচার করবে, আর শাসন বিভাগ শাসন কার্য পরিচালনা করবে। তাহলে ঠিক। 3 বলছে অল অর্গানস অফ দ্য গভর্নমেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা গভর্নমেন্ট মানে গভর্নমেন্টের এই যে অল অর্গান, প্রত্যেকটা অর্গান হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট। দেখো এটা একটু ইন্ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে, একে অপরের সাথে লিঙ্ক আপ আছে। ঠিক আছে, আইন বিভাগ আইন তৈরি করবে, সেই আইন দিয়েই, সেই যে আইনটা তৈরি করলো সেই আইন দিয়েই কিন্তু বিচার বিভাগ বিচার কার্য সম্পাদন করবে, এবং সেই আইন দিয়েই প্রশাসন তার প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করবে। তাহলে এই লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি একে অপরের সাথে কিন্তু লিঙ্ক আপ আছে, ইন্ডিপেন্ডেন্ট কিন্তু নয়। তাহলে তিনেরটা কিন্তু হবে না। তাহলে এখানে 1 and 2 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 3। এখানে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন বলছে দেখো, যে হুইচ অফ দ্য ফলোইং সেট অফ আর্টিকেলস ইজ রিলেটেড উইথ দ্য ফিচার্স অফ দ্য ইমার্জেন্সি প্রভিশনস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশনস। কোন ইমার্জেন্সি, ঠিক আছে, জরুরি অবস্থা কোন আর্টিকেলে বলা হয়েছে? অপশন 1 বলছে 352 টু 360, 309 থেকে 312, 343 থেকে 351, 330 থেকে 342। ইমার্জেন্সি বলা হয়েছে কত? 352 থেকে 360। ঠিক আছে, তো আমাদের সংবিধানের 3 ধরনের এমার্জেন্সি কথা বলা আছে। 352 কি আছে? ন্যাশনাল ইমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা। 352 পর 356 কি বলা আছে? স্টেট ইমার্জেন্সি, যাকে আমরা বলি প্রেসিডেন্ট রুল। আর একটা 360 কি বলা আছে না? ফিনান্সিয়াল ইমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা। তাহলে আমাদের সংবিধানে 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে। তাহলে অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার, 352 টু 360। পরের প্রশ্ন আছে দেখো, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভারতবর্ষের যে ইলেকশন কমিশন সম্পর্কে কোনটা ঠিক? প্রথম অপশন 1 কি বলছে দেখো, ইট ওয়াজ স্টাবলিশড আন্ডার দ্য কনস্টিটিউশনস অফ 25 জানুয়ারি 1950। 25 জানুয়ারি 1950 সালে আমাদের ইলেকশন কমিশন তৈরি হয়েছিল। তাহলে এটা ঠিক। সেই জন্যই 25 জানুয়ারি কি হয়? সেলিব্রেটেড অ্যাজ দ্য ন্যাশনাল ভোটার্স ডে। এই 25 তারিখে আমরা 25 জানুয়ারি কি করি? জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করি। তাহলে অপশন 1 ঠিক আছে। অপশন 2 বলছে দ্য বডি অ্যাডমিনিস্ট্রেটর্স ইলেকশনস অফ দ্য লোকসভা, রাজ্যসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ইন দ্য কান্ট্রি। এই যে ইলেকশন কমিশনস অফ ইন্ডিয়া, ভারতবর্ষ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ভোটগুলো পরিচালনা করে সেটা হচ্ছে লোকসভার ভোট, রাজ্যসভা, ঠিক আছে, বিধানসভা এবং প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, এই ভোটগুলো পরিচালনা করে। তো এটাও ঠিক আছে। আর 3 নম্বর বলছে ইট নট কনসার্ন উইথ দ্য ইলেকশনস অফ পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি। এই পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এগুলো স্টেট ইলেকশন কমিশন করে, ঠিক আছে, নট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এটা হচ্ছে স্টেট ইলেকশন কমিশন করে। তাহলে তিনেরটা হবে না, ঠিক আছে, সরি হবে, কারণ নট কনসার্ন বলেছে। এটাও হবে। তাহলে 1, 2 and 3, তাহলে একটা ঠিক আছে। অপশন 1 ইজ দা কারেক্ট অ্যান্সার, সবগুলি এখানে ঠিক আছে। পরের প্রশ্ন কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ মেনশন ইন আর্টিকেল 39A অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। 39A তে কি বলছে? 39 কি? এটা ডিপিএসপির মধ্যে পড়ছে, তাই তো? ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসির মধ্যে পড়ছে এটা 39A তে। এখানে কি বলছে? 39A তে কি বলছে না, টু প্রমোট ইকুয়াল জাস্টিস অ্যান্ড প্রোভাইড দ্য ফ্রি লিগাল এড। টু প্রমোট ইকুয়াল জাস্টিস অ্যান্ড প্রোভাইড দ্য ফ্রি লিগাল এড। আর এখান থেকে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, ঠিক আছে, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, একই কাজের জন্য সমান মজুরি। এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? এটা হচ্ছে বলা আছে 39 এর ডিতে বলা আছে, ঠিক আছে। আর প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, এটা বলা আছে 39 এর সিতে বলা আছে এটা, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন বলছে আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার। তাহলে কাউন্সিল অফ মিনিস্টার হেড হচ্ছে প্রাইম মিনিস্টার। এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? এটা বলা আছে আর্টিকেল 74, 74 নম্বর আর্টিকেলে বলা আছে, ঠিক আছে। 74 নম্বর আর্টিকেল বলা আছে যে কাউন্সিল অফ মিনিস্টার কনসিস্ট অফ প্রাইম মিনিস্টার। আর আর্টিকেল 52 এ কি বলা আছে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, পজিশনস অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর্টিকেল 52 বলা আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে অ্যাকর্ডিং টু বি আর আম্বেদকর
হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং আর্টিকেলস ইজ দ্য হার্ট অ্যান্ড সোলস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ভারতের সংবিধান আত্মা বলা হয়েছে, কত নম্বর আর্টিকেলকে বলা হয়েছে? ঠিক আছে, তো আর্টিকেল 15, আর্টিকেল 21, আর্টিকেল 23, আর্টিকেল 32। দেখো এই যে আর্টিকেল 32, ঠিক আছে, এই আর্টিকেল 32কেই বলা হয়েছে কি হার্ট অ্যান্ড সোলস অফ ইন্ডিয়া। 32 এ কি বলা হয়েছে? বলা হয়েছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস এর কথা বলা আছে আর্টিকেল 32। ঠিক আছে, আর্টিকেল 15 কি বলা আছে? বলেছে প্রহিবিশনস অ্যান্ড ডিসক্রিমিনেশনস অন গ্রাউন্ড অফ রিলিজিয়ান্স, রেস, কাস্ট, সেক্স অর প্লেস এন্ড বার্থ। ঠিক আছে, আর্টিকেল 21 এ কি হচ্ছে রাইট টু লাইফ। আর আর্টিকেল 23 তে কি বলা আছে? প্রহিবিশনস অফ ট্রাফিক ইন হিউম্যানস অ্যান্ড ফোর্স লেবার, মানুষ কেনা বেচা এবং জোরপূর্বক কাউকে কোন রকম কাজে নিয়োগ করা যাবে না। ফান্ডামেন্টাল রাইটস এর সমস্ত আর্টিকেল গুলো ভালো করে মুখস্থ রাখতে হবে আমাদের। নেক্সট কোশ্চেন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং টার্ম ইজ নট মেনশন ইন দ্য ফান্ডামেন্টাল ডিউটিস? এই ফান্ডামেন্টাল ডিউটি 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এ অ্যাড করা হয়েছিল। ঠিক আছে, পার্ট নম্বর 4 এর এ আছে। তো ফান্ডামেন্টাল ডিউটি দেখো স্পিরিচুয়াল আপলিফমেন্ট, ঠিক আছে, আপলিফটমেন্ট এটা বলা নেই, স্পিরিচুয়াল আপলিফটমেন্ট এটা কথা বলা নেই। ঠিক আছে, বাদ বাকি দেখো সায়েন্টিফিক টেম্পারেচার, হিউম্যানিস্টিক্স, তারপরে স্পিরিচুয়ালস অফ দ্য ইনকোয়ারি অ্যান্ড রিফর্ম, এগুলো সবই বলা আছে এখানে। নেক্সট দেখো একটা ম্যাচিং আছে, আর্টিকেলস আছে আর একদিকে আর্টিকেল সম্বন্ধে যে আর্টিকেল গুলো সেগুলো আছে। দেখো আর্টিকেল 1 বলছে আর্টিকেল 26, আর্টিকেল 26 এ কি বলা আছে না ফ্রিডম অফ ম্যানেজ রিলিজিয়াস, ঠিক আছে, ফ্রিডম অফ টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। তাহলে অপশন এ, তাই তো? অপশন এ কি হচ্ছে এখানে? আচ্ছা এটা কিভাবে সাজানো আছে 1 2 3 করে, তাহলে এটা 1 2 3 4, তাহলে অপশন এ এর সাথে মিলছে কোনটা? 3। ঠিক আছে, তারপরে বি বলছে আর্টিকেল 40, আর্টিকেল 40 তে কি বলা আছে? আর্টিকেল 40 তে বলা আছে অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, তাহলে বি এরটা হচ্ছে কি 4। সি বলছে কি আর্টিকেল 98, আর্টিকেল 98 এর কি বলা আছে না সেক্রেটারিয়েট অফ দ্য পার্লামেন্ট, পার্লামেন্ট মানে হচ্ছে লোকসভা এবং রাজ্যসভার প্রত্যেকটা এক একটা করে সেক্রেটারিয়েট থাকবে, তাহলে এটা সি বলছে দেখো 2। আর ডি 239 এ কি বলা হয়েছে দ্য অ্যাডমিনিস্ট্রেশনস অফ দ্য ইউনিয়ন টেরিটরিজ, ঠিক আছে, ইউনিয়ন টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলা হয়েছে, তাহলে এ 3 বি 4 সি 2 ডি 1, তাহলে অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলছে আর্টিকেল 31 এ এবং 31 বি, আর্টিকেল 39 এ, 39 এ এবং 39 নয়, আর্টিকেল 31 এর এ এবং আর্টিকেল 31 এর বি হ্যাভ বিন ইনক্লুডেড ইন হুইচ ইন্ডিয়ান কনস্টিটিউশনস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? কোন অ্যামেন্ডমেন্টে আর্টিকেল 31 এর এ এবং আর্টিকেল 31 এর বি অ্যাড করা হয়েছিল? এটা হয়েছিল ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মানে প্রথম সংবিধান সংশোধন 1951 এ হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন আছে কি দেখো, কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। এবার একটা কলাম দিয়েছে, এই কলাম বি কলাম মিল করতে হবে না। প্রথমে আছে আর্টিকেল 153, তারপর আছে 154, 155, 156। তো আর্টিকেল 153 তে কি বলা আছে? অফিস অফ গভর্নর, ঠিক আছে, অফিস অফ গভর্নর। দেখো তাহলে অপশন 1 আছে কি ম্যান্ডেটস অফ দ্য অফিস অফ দ্য গভর্নর, গভর্নরের অফিস, একের দাগের বি। ঠিক আছে, 2 কি বলছে আর্টিকেল 154, 154 নম্বর আর্টিকেলে কি বলা আছে? এক্সিকিউটিভ অথরিটি, তাহলে স্পেসিফিক এক্সিকিউটিভ অথরিটি অফ গভর্নর, তার 2 এর দাগের ডি হচ্ছে। 3 এর দাগে কি বলছে? আর্টিকেল 155, 155 এ কি বলছে? অ্যাপয়েন্টস অফ দ্য গভর্নর বাই দ্য প্রেসিডেন্ট, গভর্নরকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছে, তাহলে অপশন এ। আর চারটা কি বলছে? আর্টিকেল 156 এ কি বলছে? স্পেসিফাইড টার্ম অফ গভর্নর, গভর্নরের অফিসের যে টার্ম, ঠিক আছে, তাহলে চারের দাগে সি হচ্ছে, তাহলে এ একেরটা বি, দুইয়েরটা ডি, তিনেরটা এ, চারেরটা সি, তার মানে অপশন 2, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। এখান থেকে যদি ধরো এই ধরনের কোশ্চেন যদি একটা তুমি সলভ করতে পারো, পরীক্ষায় গিয়ে দেখো 4টে এমসিকিউ তুমি এখান থেকে পারছো। পরের প্রশ্ন বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য রিকোয়েস্ট qualifications of the Supreme Court judge?
সুপ্রিম কোর্টের যে জাজদের কোয়ালিফিকেশনের কথা বলা আছে এখানে। তা কি বলছে, তাকে প্রথমে কি হবে, হি শুড বি এ সিটিজেন্স অফ ইন্ডিয়া, তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। 2 নম্বর হচ্ছে কি হি শুড হ্যাভ বিন এ হাইকোর্ট জাজ ফর 5 ইয়ার্স, হাইকোর্টের জাজ হিসাবে 5 ইয়ার্স, অথবা শুড হ্যাভ বিন এ হাইকোর্ট অ্যাডভোকেট ফর 10 ইয়ার্স, অ্যাডভোকেট হিসেবে তাকে 10 বছর অভিজ্ঞতা থাকতে হবে, জাজ হিসাবে 5 বছর, অথবা অ্যাডভোকেট হিসাবে 10 বছর, এটাও ঠিক আছে। তারপর যে হি শুড বি এ ডিস্টিংগুইশ জুরিস্ট ইন দ্য অপিনিয়ন অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের মতে তাকে একজন ডিস্টিংগুইশ জুরিস্ট, ঠিক আছে, আইনজ্ঞ হতে হবে, এটাও ঠিক আছে। আর হি শুড বি এ মিনিমাম এজ অফ 35 ইয়ার্স ওল্ড, মিনিমাম এজ, ঠিক আছে, এই মিনিমাম এজের কথা কিছু বলা নেই আমাদের সংবিধানে, তাহলে অপশন 4টা হবে না, ঠিক আছে, তাহলে 1, 2 and 3, 1, 2 and 3, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। আর পরেরটা দেখ বলছে হাউ মেনি মেজর কমিটিজ ওয়ার দেয়ার অ্যাট দ্য টাইম মেকিং অফ দ্য কনস্টিটিউশনস, যখন সংবিধান তৈরি হচ্ছিল তখন মেজর কমিটি কতগুলো ছিল, ঠিক আছে, তখন মেজর কমিটি ছিল টোটাল 8টা, যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল ড্রাফটিং কমিটি, ঠিক আছে। এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা পলিটিক্যাল সায়েন্স বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোশ্চেন্স। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটু লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।